আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি তোমাদের জাস্ট একটি নিয়মের সার্কিট দেখাবো এবং এই একটি নিয়মের সার্কিট করতে পারলেই ঢাকা ইউনিভার্সিটিতে তুমি একটি সার্কিট নিশ্চিত কমন পাবে। হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছ, মাত্র একটি সার্কিট করে কীভাবে ঢাকা ইউনিভার্সিটিতে একটি এমসিকিউ আমি নিশ্চিত পাবো। তো আজকে আমি যখন দেখাবো সার্কিটটা টোটাল সলভ করবো এবং কী টাইপের কোশ্চেন আসছে সেটা তোমাদের দেখাই দিব, তারপরে তুমি নিজেই বুঝতে পারবো যে আসলে কোন টাইপের সার্কিট ঢাকা ইউনিভার্সিটিতে আসে। সো এই জন্য ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিও শুরু করার আগে একটা কথা বলিনি, যারা এখন আমার ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে দেবো। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো। আর ফিজিক্স কোর্সে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে আমাকে ইনবক্স করলে হবে, ডেসক্রিপশন বক্সে আইডির লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখানে আমি দেখো তিনটা সার্কিট আঁকাইছে, এখানে ড্র করেছি। তো আমি তোমাদের একটু দেখাই আগে, প্রথমত আমাদের কী ধরনের সার্কিট আসে তারপরে সলভ করবো। দেখো প্রত্যেকটা সার্কিটে দেখো আমরা দেখতে পাচ্ছি তিনটা করে রোধ থাকতেছে। এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা রোধ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। অর্থাৎ জিনিসটা এরকম করে সোজা করে দিয়েছে, হয় বাঁকাই দিয়েছে, না যে কোনোভাবে দিয়েছে। এখানে দুইটা, এখানে একটা, তিনটা রোধ আছে, ঠিক আছে। এবং তুমি যদি দেখো প্রত্যেকটা সার্কিটে আমাদের কি চাচ্ছে, আমাদের চাচ্ছে তড়িৎ প্রবাহ, বলছে I1 কত, তারপরে 4 ওহম রোধের ভিতরে তড়িৎ প্রবাহ কত, তারপরে I2, দ্যাট মিনস এই যে এই কারেন্টের ভিতরে কী পরিমাণ তড়িৎ প্রবাহ যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের যে তিনটা রোধ থাকবে, আমাদের তিনটা রোধ দুইটা থাকবে প্যারালালি, দুইটা সমান্তরালে থাকবে, আর একটা ওই দুইটার সাথে একটা শ্রেণীতে থাকবে। প্রত্যেকবার ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের কোশ্চেন আসছে, দুইটা সার্কিট কি আসছে সমান্তরালে, তার সাথে একটা শ্রেণীতে। এই তিনটা রোধ একসাথে একত্রিত করে এবং প্রত্যেকটার সাথে একটা আমাদের কি লাগানো হচ্ছে, একটা ভোল্টেজ দেওয়া হয়েছে, রাইট। সো আমাদের যেটা চাচ্ছে সেটা হচ্ছে হয় সমান্তরালের ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট গেছে সেই কারেন্টটা চাচ্ছে, অথবা যেটা একা রয়েছে শ্রেণীতে, যেটা একা রয়েছে তার ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেইটা চাওয়া হচ্ছে। দেখো এখানে সমান্তরালের ভিতরে যে কোনো একটা কারেন্ট চাওয়া হচ্ছে, অথবা এই শ্রেণীতে আছে দেখো এই যে এটার সাথে, তাহলে দেখো এই যে এটার সাথে মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চাচ্ছে, অথবা I1 চাচ্ছে, এটা দেখো সমান্তরালে যেটা আছে একদম ওই টাইপের ম্যাথ সেটা চাচ্ছে। মজার বিষয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 16-17 সালে এই টাইপের সার্কিট দিয়ে স্টার্ট করছিল এবং এখনও পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে এই টাইপের সার্কিটে আসছে, এবং 15-16 সালেও আসছিল এই ধরনের সার্কিট। তাহলে দেখো 16-17 সালের কথা যদি আমি বলি, 16-17 সালে সেম সার্কিট আসছিল, 19-20 সালে সেম সার্কিট আসছিল। 16-17 সালে যেটা চাইছিল, এখানে আমাদের রোধের পরিমাণটা দেওয়া নেই, সেই রোধের পরিমাণটা চাচ্ছে। আর 19-20 সালে সেম সার্কিট দিয়ে আমাদের বলা হচ্ছে যে আমাদের এই I1 এর পরিমাণটা কত, এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে সেই কারেন্টের পরিমাণ চাচ্ছে। আর 16-17 সালে চাইছিল শুধুমাত্র আর চাইছিল, ঠিক আছে। আমি যদি এইটা এবং এটা সলভ করে দিই তাহলে তোমরা এটা নিজেরাই সলভ করতে পারবা, এবং কী টাইপের সার্কিট আসছে তোমরা নিজেরাই করতে পারবা, ঠিক আছে, এবং নিজে কালেক্ট করে করবা। আমি দুইটা দেখা দিচ্ছি, দেখো কি এবং তোমরা কীভাবে সলভ করবা এই ধরনের সার্কিটগুলো। দেখো আমরা সবাই জানি যে এই দুইটা কিসে আছে, এই দুইটা আছে সমান্তরালে। কিভাবে তুমি বুঝবা? সমান্তরালের জন্য একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে আমি যদি ধরো এরকম করে ড্র করি কোনো একটা জিনিস, এই পয়েন্ট আর এই পয়েন্ট হচ্ছে ভিন্ন পয়েন্ট। যখন ভিন্ন পয়েন্ট হবে তখন এরা শ্রেণীতে থাকে, আর যখন দুইটা একই পয়েন্ট হয় তখন সেটা সমান্তরালে হয়। মানে আমি বোঝাতে চাচ্ছি, সে ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা রেখা দিই তাহলে কিন্তু আমি জ্যামিতিকভাবে এটা এ বিন্দু বলি আর জ্যামিতিকভাবে এটাকে বি বিন্দু বলি। বাট সার্কিটের ক্ষেত্রে এটাকে এ বিন্দু এবং এটাকেও এ বিন্দু বলা যাবে কেবলমাত্র তখনই যখন এদের মধ্যে কোনো রোধ কিংবা কোষ থাকবে না। তাহলে ভাইয়া আমি যদি এই সার্কিটটাকে আমি যদি একটু বোঝাই, যেমন ধরো এখান থেকে এখানে একটু ড্র করে দিলাম, আবার এখান থেকে এইটুকু ড্র করে দিলাম। এখন আমি যদি বলি এই তিনটা কিসে আছে, অনেক হয়তো বুঝতে পারছো না যে এটা কিসে আছে। এখানে যদি এ দিই তাহলে দেখো এই বরাবর আমি কোনো বাধা নেই, তাহলে এই বিন্দুটাকে আমি এ বিন্দু বলতে পারি। সার্কিটের বিন্দু আর জ্যামিতিক বিন্দু আলাদা। এইটাকে যদি বি বিন্দু বলি তাহলে এইটাকে আমি অনায়াসে এটাকেও কিন্তু বি বিন্দু বলতে পারি। যখন এটাকে বি বিন্দু বলছি তখন আমি কি পাচ্ছি, দেখো এইটা এ বির ভিতরে, এইটা এ বির ভিতরে, এটাও এ বির ভিতরে। কাজে আমি বলতে পারি মূলত সার্কিটটা ছিল হচ্ছে তারা একই বিন্দু, তার দুই প্রান্ত একই বিন্দু, এবং দুই প্রান্ত একই বিন্দু হলে কি হয় ভাইয়া, এটাও এ বির ভিতরে আছে, এটাও এ বির ভিতরে আছে, এটাও এ বির ভিতরে আছে, রাইট। সো তিনটা কিন্তু সমান্তরালে আছে। সো আমরা বিন্দু দেখে কিন্তু বলতে পারি এটা কিসে আছে আসলে। সো আমরা যদি এটাকে এ বিন্দু বলি তাহলে এখানে রোধ আছে, তাহলে এটাকে বি বিন্দু বলবো, এটাকেও বি বিন্দু বলবো, কারণ এখানে কোনো বাধা নেই। কিন্তু এটাকে আমার সি বিন্দু বলতে হবে, তাহলে এটাকে সি বিন্দু বলতে হবে, এটাকেও সি বিন্দু বলতে হবে। তাহলে দেখতে পাচ্ছি বি এবং সি তারা একই, তাদের দুই প্রান্ত একই। যেহেতু দুই প্রান্ত একই তাহলে বলতে পারি এরা দুইটা সমান্তরালে আছে। আর তাছাড়া এমনিতে বোঝা যাচ্ছে এটা কিসে আছে, এগুলো তোমরা বেসিক লেভেলের সার্কিট তোমরা পড়েছো। আসলে মেইন বিষয়টা হচ্ছে এখানে আমাদের ক্যালকুলেশনের ব্যাপার, এবং আমরা এখানে কনসেপ্টটা আমরা ক্লিয়ার হতে পারি না, যেখানে বুঝতে পারি না। ওকে,
সো আমরা এখানে কিভাবে করবো, আমাদের প্রথমে বের করতে হবে আর, তারপরে I1 বের করতে হবে। সো আমাদের প্রথম যে টার্গেটটা থাকে আমরা সেটা কি বের করি, মূল আই বের করি, রাইট, মূল আইটা বের করি। সো মূল আইটা বের করার আগে তোমাদের একটা টিপস আমি শেখাই দিই, সেটা হচ্ছে যখন দুইটা সার্কিট সমান্তরালে থাকবে, একটু ভালো করে বোঝো, আমি এইটাকে R1 বলতেছি, এটাকে আমি R2 বলতেছি। ধরো এই প্রান্ত থেকে আমাদের মূল আইটা যাচ্ছে এবং এর ভিতর দিয়ে আমি বলতেছি I1 কারেন্ট যাবে এবং এটার ভিতর দিয়ে I2 পরিমাণ কারেন্ট যাবে। এখন আমি যদি তোমাকে বলি যে আমি I1 এর পরিমাণটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি I1 এর কারেন্টটা বের করতে চাই তাহলে একটা টিপস আছে, সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যদি I1 বের করতে চাই, আমাদের এখানে সবসময় একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রোধদ্বয়ের যোগফল এখানে লিখে ফেলবা। কোনো দিকে তাকানোর দরকার নেই, রোধদ্বয়ের যোগফল এখানে লিখে ফেলবা। আর এখানে সবসময় মূল আয় হবে, এখানে সবসময় কি হবে, মূল আয় হবে। এবার আমি যদি I2 বের করতে চাই, এখানেও সেম, আমি দুইটা রোধের যোগফল এখানে লিখে ফেলবো আর এখানে হবে মূল আই। এখন উপরে কি হবে, উপরে যেটা হবে সেটা হচ্ছে আমি যে কারেন্টটা বের করব আমাদের অপোজিট রোধটা হবে, এখানে অপোজিট রোধটা হবে। কথা কি বুঝতে পারছো? যখন আমি I2 বের করব তখন অপোজিট রোধ কি আছে, এইটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন দুইটা সার্কিট কেবলমাত্র সমান্তরালে থাকবে। যখন দুইটা সার্কিট কেবলমাত্র সমান্তরালে থাকবে, কেবল তখনই এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এবং ঢাকা ইউনিভার্সিটি যেহেতু প্রত্যেকবার আমাদের এই ধরনের জিনিসগুলো আসছে, তাহলে আমাদের কিন্তু এই ফর্মুলা জানলেই চলছে, আমাদের আর কোনো প্যারা নাই। একটা সূত্র জানবো, একটা সার্কিট শিখবো, এক নিয়মের সার্কিট শিখবো, ঢাকা ইউনিভার্সিটিতে 1 মার্ক ইজিলি পেয়ে যাবো, কোনো টেনশন নাই। আমাদের সার্কিট নিয়ে ভয় থাকে, কোনো প্যারা নাই, ঢাকা ইউনিভার্সিটিতে 1 মার্ক কিন্তু নিশ্চিত তুলতে হবে তোমাদের। হ্যাঁ, দেখো খেয়াল করো, তাহলে আমার এখানে চাচ্ছে কি, আমাদের I1 চাচ্ছে, রাইট, I1টা চাচ্ছে। তাহলে আমাদের এটা কিন্তু মূল আই, দেখো মূল আই দেওয়া রয়েছে কত, আমাদের যে মূল আইটা সেটা দেওয়া রয়েছে 0.6 দেওয়া রয়েছে মূল আই। I1 চাচ্ছে, তাহলে I1 চাইলে এখানে R2 হবে। আর R2 মানে কি, অপোজিট রোধটা, যেখানে যার ভিতর দিয়ে যাবে, দেখো যার ভিতর দিয়ে যাচ্ছে, আমি I1 চাচ্ছি, আমি অপোজিট রোধটা লিখতেছি। তাহলে যার ভিতর দিয়ে কারেন্ট যাবে, তাহলে অপোজিট রোধ কত হচ্ছে ভাইয়া, অপোজিট রোধ হচ্ছে 30। ওকে ফাইন। এবার খেয়াল করি আমরা, আমাদের এখানে এবার আমাদের কি করতে, রোধদ্বয়ের যোগফল মানে কত, আমি R1 কিন্তু জানি না, আমি R1 এখানে লিখে ফেললাম। আর R2 কত, R2 মানে হচ্ছে 30, যেহেতু এটা I1 তাহলে এটা R2 হবে, I2 হলে R2 হবে। সো আমি এখানে লিখে ফেললাম। এবং মূল আই কত, মূল আই কিন্তু 0.6, সেটাও লিখে ফেললাম। তাহলে তো সবই হয়ে গেল। আমাদের এখন কি করতে হবে, শুধুমাত্র এই R1 এর ভ্যালু বের করতে পারলে আর লাগবে না, R1 এর ভ্যালু বের করতে পারলে ক্লোজ সার্কিটটা। আচ্ছা, এখন আমি তোমাদের যেটা দেখাবো যে আমি কিভাবে এই R1টা বের করব। আচ্ছা, R1 বের করার একটা টেকনিক আছে, সেটা তোমাদের যদি একটু বোঝাই, যে আমরা এই দুইটা রোধের দুই প্রান্তে যে R থাকে সেটাকে আমরা কি বলি। দেখো নর্মালি আমাদের যখন দুইটা এরকম রোধ থাকে, যখন সমান্তরালে থাকে, যেটা আমি R1 বললাম, এটা R2 বললাম, তখন তুমি কি বলো যে RP পাওয়া যায়, 1/RP = 1/R1 + 1/R2। কিন্তু ঝামেলা নেই, RP = তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে রোধদ্বয়ের গুণফল বাই হচ্ছে রোধদ্বয়ের যোগফল। সো আমি রোধদ্বয়ের যোগফল এখানে লিখে ফেললাম। সো দেখো ভাই, আমি যদি RPটা কোনোভাবে পেতে পারি তাহলে কিন্তু খেলা শেষ। কারণ কি, আমাদের R1 এর ভ্যালু দেওয়া রয়েছে, মানে R1 এর ভ্যালু বের করতে হবে, আর R2 মানে হচ্ছে 30 দেওয়া রয়েছে, আর এখানে হবে R2 প্লাস এখানে 30, রাইট। সো আমাদের এখানে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের RPর ভ্যালুটা বের করতে পারলে R1টা ক্লোজ। কারণ RPটা কীভাবে পাবো ভাই, আমি তো মূল আই জানি, মূল আই জানলে কি RP বের করা কোনো ঘটনা? সেটা কি, I = E বাই, এখানে তো ভি দিয়ে প্রকাশ করেছে, আচ্ছা এটা E বাই R প্লাস হচ্ছে E বাই এখানে হবে কি R হবে, রাইট। R মানে কি, R মানে হচ্ছে এই দুইটার RP, এই দুইটার RP আর কি, এই দুইটার RP প্লাস হচ্ছে এটা, রাইট। কারণ এই দুইটা সমান্তরালে আছে। তো সমান্তরালে থাকলে কি করতে হয় ভাইয়া, দেখো তো, সমান্তরালে RP প্লাস এখানে কি যে 5, এরকম লিখতে পারেন আমি। E মানে কত, E মানে হচ্ছে 9 ভোল্ট, E মানে হচ্ছে 9 ভোল্ট বাই হচ্ছে RP কত, RP মানে হচ্ছে আমি যেটা জানি সেটা হচ্ছে রোধদ্বয়ের গুণফল বাই রোধদ্বয়ের যোগফল প্লাস 5। আর মূল আই মানে কত, 0.6। সো 0.6কে লেখা যায় কীভাবে, 6/10। সো 6/10কে আবার কীভাবে লেখা যায়, 3/5। সো তাহলে দেখো ভাই, আমাদের এখান থেকে জাস্ট এই যে এইটুকু ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের আর এর ভ্যালুটা বেরিয়ে গেল। আর আর এর ভ্যালু বেরিয়ে যাওয়া মানে কি, আমাদের এখানে এই যে এই কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম। তাহলে আমি এখানে কি করলাম, মূলত আমি এখানে তেমন কিছু করি না, আমি আর এর ভ্যালু বের করার জন্য কি করলাম, I = E বাই মূল আই, যেহেতু এটা মূল আই, তাই মূল I = আমরা এখানে লিখতে পারি 4 বাই হচ্ছে দুইটা রোধের
যে সমান্তরালে আছে সেইটার যে রোধটা প্লাস কি শ্রেণীতে আছে সেটা, এই শুধু আমরা 9 থেকে পড়ে আসছি, রাইট? সো আমি এখানে ভ্যালুগুলো বসাই দিলাম। আরপি মানে আমরা জানি কি রোধদ্বয়ের গুণফল বাই যোগফল, প্লাস 5 এখানে বসাই দিলাম। আর আই মানে কত? আই মানে হচ্ছে 0.6, সো 6/10 করলে এরকম হয়। সো এবার ভাই একটু ক্যালকুলেট করলে কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। হ্যাঁ, সো আমরা একটু ক্যালকুলেশন করি, এখান থেকে একটু ক্যালকুলেশন করি। 9 হচ্ছে তোমার এখানে কত হবে না, এখানে 30 আর এখানে হচ্ছে যে তোমার প্লাস হচ্ছে কত 30 আর প্লাস হচ্ছে এখানে যদি করি 5 দিয়ে 30-এর গুণ করো তাহলে 3 5 15, তাহলে হবে 150 প্লাস হচ্ছে কত 5 রাইট 5 এবার তুমি জিনিসটাকে উপরে নিয়ে যাও, 30 প্লাস 8, ক্যালকুলেশন একটু ফাস্ট হতে হবে তোমাকে। 27 270 প্লাস হচ্ছে 9 আর এখানে হবে 30 আর এখানে 5 তার মানে হবে এখানে 35 প্লাস 150 ইকুয়াল টু 3/5। সো একটু ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেরে যাচ্ছি, ঠিক আছে? প্লাস হচ্ছে 3 15 45, অর্থাৎ এটা হচ্ছে রাইট 6 করলে 90/6 করলে কত হয় 15 হয়। অনেকে হয়তো ভাবছো যে এত বড় ক্যালকুলেশন, একদমই বড় না, তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে হবে, ঠিক আছে? আমি অন্যভাবে করতে পারতাম, বাট এভাবে করলাম যাতে একবারে বের করতে পারি জিনিসটাকে। সো যখন আর 15 পেয়ে যাব তখন আমাদের কিন্তু এখানে আর 15 বসাই দিলেই আর এখানে 15 বসাই দিলেই কিন্তু আমাদের সার্কিটটা ক্লোজ। আর এখানে আই কত, আই মানে হচ্ছে মূল আই এখানে কত 0.6, সো এটাকে ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে দেখো আমরা কিন্তু আর বের করতে পারলে আই বের করা কোনো ঘটনা না, ঠিক আছে? একদম সিম্পল ম্যাথ, আমরা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসলে এখন পারবো। সো দেখো আমি 4 ওহম রোধের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ যদি এখন বের করতে চাই, এখন কি আমি পারবো না? ডেফিনেটলি পারবো। সো আমি 18-19 সালের কোশ্চেনটাও তোমাদের দেখাই দিই, একদমই পারবো। এটা 4 ওহম রোধের ভিতর দিয়ে, আর এই নিয়মটা তো ফুল সেম, I2 পরিমাণ চেয়েছে, এইটার সাথে এটা কোনো পার্থক্য আমি দেখছি না, একদম সেম টু সেম। আর এটা কি আমাদের শ্রেণীর ভিতর দিয়ে চাইছে, শ্রেণীর ভিতর দিয়ে চাইলে জিনিসটা আরও সহজ, কারণ শ্রেণীর ভিতর দিয়ে আমাদের সবসময় কি যায়, মূল আয় দেয়, অর্থাৎ 4 ওহম ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে ওই কারেন্টটা মূলত আমাদের কিসের কারেন্ট, আমাদের মূল আই। সো মূল আইটা বের করলে কিন্তু আমাদের 4 ওহম ভিতর দিয়ে চলে যাবে, কারণ এখান থেকে ধরো আমাদের মূল আই যাচ্ছে, মূল আই এখানে I1 I2 হিসেবে ডিভাইড হচ্ছে, বাট ফাইনালি কিন্তু আমাদের এখান থেকে মূল আই বের হচ্ছে এবং এর ভিতর দিয়ে কিন্তু আমাদের মূল আইটাই বের হচ্ছে। সো মূল আয়ের ভ্যালু তুমি জানো না, সেটা কি E হচ্ছে আর এই দুইটার সাথে আমাদের সমান্তরাল প্লাস হচ্ছে কত 4, এটা করলে হয়ে গেল। ই কত, ই হচ্ছে 5 আর পি কত। আর তোমরা জানো একাধিক সার্কিট যদি একই রকম হয় তাহলে যে কোনো একটা সার্কিট ভাগ সেই ডিজিট সংখ্যা ভাগ করলে হয়ে যায়, অর্থাৎ আরও তুমি শর্টকাটে জানো যে রোধদ্বয়ের গুণফল বাই হচ্ছে কি রোধদ্বয়ের যোগফল করলে এখানে কত হবে না, এখানে 1 প্লাস হচ্ছে 4, সো 1 অ্যাম্পিয়ার, রাইট? সো 4 ওহমের ভিতর দিয়ে আমাদের 1 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট যাবে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 18-19 সালে, এবং একই টাইপের কোশ্চেন যদি শ্রেণীর ভিতর দিয়ে চাই, শ্রেণীর ভিতর দিয়ে একদম ইজি, সমান্তরালটা একটু পেঁচানো, সেটা 17-18 সালে আসছিল এরকম কোশ্চেন, 16-17 সালে আসছিল, আবার 19-20-তে আসছিল। প্রত্যেকটা বছর আমরা দেখতে পাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি সেম কোশ্চেন আসছে এই টাইপের। সো আমি দেখা দিলাম যে কোন নিয়মের সার্কিট তোমরা করবা। আই গেস তোমরা এখন বুঝতে পেরেছো কোন ধরনের সার্কিট তোমাদের আসবে ঢাকা ইউনিভার্সিটিতে। সো বুঝতে পারছো হয়তো বা এত প্যারা খাওয়ার কোনো কারণ নাই, অনেক সার্কিট করার দরকার নাই, জাস্ট একটু অ্যানালাইসিস করে পড়লে অনেক ইজি, ঠিক আছে? সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সামনে তোমার কোন টাইপের ভিডিও চাও সেটা তোমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।